সেই জন্য একটু পুরোনো দিনের গল্পগুলো পুজোর আগে জানতে পারলে অনেকে শুনে তাদের ভালো লাগবে, এটাই আর কি। ঠিক। মন্ট্রিয়ালে প্রথম পুজো শুরু হয় 1975 1975 সালে আন্ডার দ্য ব্যানার অফ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তখন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বিভূতি ভট্টাচার্য। পুজো কমিটিতে অরুণ চক্রবর্তী ছিল পুজোর ভাগ, আর নিমাই সরকার ছিলেন ডেকোরেশনের ভাগ। এখন মনে নেই, তখন আমাদের ব্রোচিওরও হয়েছে, কিন্তু সেটা কে তার ভার ছিল সেটা আমার মনে নেই। কিছুই আমাদের কাছে ছিল না। দেশ থেকে পুরোহিত দর্পণ আর পূজা নিত্য পদ্ধতি আনা হয়, আর কিছু দুর্গাপুজোর মন্ত্র, সেগুলোকে কেটে ছেটে দাঁড় করানো হয়। তারপর আমরা ঠিক করি বৈদ্যনাথ মুখার্জিকে পুরোহিত, কারণ উনি বেশ ধার্মিক লোক ছিলেন, পুজো আচ্ছায় মন ছিল। অনেক রিহার্সালের পর উনি রেডি পুজো পুরোহিত হওয়ার জন্য, কিন্তু আমাদের ঠাকুরও নেই, জায়গাও নেই। প্রথম পুজো হয় সামারলেট চার্চে বেসমেন্টে, সেখানে ঠাকুর নেই, জহর রক্ষিত, সেখানে ঠাকুর আঁকেন মানুষ প্রমাণ সাইজে, পুরোহিত বৈদ্যনাথ, তন্ত্রধার মানস ভট্টাচার্য। আমরা বউয়েরা ভীষণভাবে ইনভলভ। তখন কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়া আসতো না, আমাদের চাঁদা ছিল 20 টাকা, $20, সরি $20। একই মেনু, একই সকালবেলা, সন্ধ্যেবেলা খিচুড়ি, 5 তরকারি, চাটনি আর রসগোল্লা। বাহ! আর আপনারা এটা কুক করতেন? এটা আমরা কুক করতাম। প্রত্যেকে হয় 1 হাঁড়ি করে খিচুড়ি অথবা 1 হাঁড়ি করে 5 তরকারি, আর 4 লিটার দুধের রসগোল্লা হতো, 30টা রসগোল্লা। আমরা একেবারে মুখস্থ হয়ে গেছিল আমাদের। কে করতো রসগোল্লা? সে এখন বলা যাবে না, জানি না গোপাল ছিল কিনা, রসগোল্লা করেছে। আর আমাদের সঙ্গে তখন ছিলেন সুনন্দা মুখার্জি, উনি সামালের চার্চের কিচেনে প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ রাখতেন। আচ্ছা, তো এই মোটামুটি প্রথমবার পুজোতে কিরকম লোক হয়েছিল মনে আছে? আন্দাজ 250 মতো লোক হয়েছিল প্রথমবারে। হ্যাঁ, প্রথমবারে। কিন্তু প্রথমবার তো তখন অত মানে লোকে জানতো না। পরের বছর থেকে অটোয়া থেকে লোক আসতে শুরু করে, এবং কিছু বাংলাদেশের লোকও আসে, কারণ তখন অটোয়াতে কোনো পুজো হতো না, বাংলাদেশের কোনো পুজো হতো না। এখন তো সব জায়গায় নিজেদের পুজো হয়। ঠাকুরের যে হিস্ট্রিটা, তো আমাদের যা বুঝতে পারলাম এখন অব্দি 5টা, সব মিলে 5টা ঠাকুর হয়েছে। তো মোটামুটি যদি একটা হিস্ট্রি। হ্যাঁ, নিশ্চয়ই। 75-এ জহর রক্ষিত বলে এক ভদ্রলোক, উনি থাকতেন এখানে, এখন উনি আর আমাদের মধ্যে নেই। ওনার হাতে আঁকা 5টা সেপারেট ঠাকুর, ওটা আমাদের 1975-এ পুজো হয়েছিল, মানুষ প্রমাণ সাইজ, মানুষ প্রমাণ। আর এরপরে 76, সুপার আই রিমেম্বার 76-এ ওই বাটিকের, সিল্কের উপরে বাটিকের ঠাকুর, ওটাতে পুজো হয়েছে 76, 77, and I think it's also 78, সেটা দেশ থেকে এসেছিল না? ওটা দেশ থেকে এসেছে। আর পবিত্র দে 1979-এ প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং উনি বলছেন, একটু আগেই বললেন, ওনার সময়ে স্ট্যাচু মা দুর্গা আনানো হয়েছিল প্রথম 79-এ, মাটির। সেইটা চলেছে বহু বছর চলেছে। তারপরে যখন একেবারে হাত পা ভেঙে গেছে, তাই নয়, সিংহের লেজ খুলে পড়ে গেছে, সেটাকে আমার মনে আছে সবাই মিলে সেই সেলোটেপ গ্লু টেপ দিয়ে খুব সে জড়িয়ে ওই লেজটাকে স্টেডি করে দাঁড় করানো। গতবারে সিংহ কিন্তু তাই বাইরে। কিন্তু আমার মনে হয় সেই ঠাকুরই ক্যালগারিতে গেছে, উইনিপেগে। আর সেই ঠাকুর চেঞ্জ হয়েছে হলো মানে ওটা 2003 পরে, মোস্ট প্রবাবলি 2007-এ। আচ্ছা, এবং সেটা এসেছে, সেটা ব্যবস্থা সমস্ত কিছু করেছিলেন অরূপ ভট্টাচার্য, যিনি আমাদের পুরোহিত ছিলেন সেই সময়, এবং তিনি তখন ওখান থেকে সেটা শোলা নয়, সেটা হলো প্লাস্টার অফ প্যারিসের। আচ্ছা, এর আগের ঠাকুর যেটা ছিল সেটা ছিল আজ পর্যন্ত
2024 আমরা যেটা চেঞ্জ করি। কারেক্ট কারেক্ট। আর এই ঠাকুর শুধু তো আনতে হয় না, ঠাকুর তো আবার রাখারও ব্যবস্থা করতে হয়। সেই ঠাকুর আমাদের অনেক জায়গায় থেকেছে, মানে অনেক দিন ওই মিস্টার অশোক চক্রবর্তীর বাড়িতে ছিল, তারপরে বেলশাসে যে হিন্দু মন্দির, সেই হিন্দু মন্দিরে অনেক দিন ছিল ঠাকুর, তারপরে আরো সনাতন ধর্মের ছিলেন তার বাড়িতে, আমি সিকোয়েন্সিয়ালি বলতে পারছি না, ও মনোজদের বাড়িতে কিছুদিন ছিল ওই ঠাকুর, তারপরে ওই ঠাকুর ছিল ওই ইয়ে মন্দিরে, সনাতন বঙ্কের মন্দিরে, ওখানে আমিও দেখেছি। এমনি করেই থেকে মানে কারুর বাড়িতে, আর অনেকেই অস্বীকার করে বাড়িতে নিয়ে গিয়ে বেসমেন্টে ঠাকুর রাখা, সেই জন্য অনেকে নেয়নি, অনেকে চেয়েছে মানে ঠিক আছে রাখতে পারে, কিন্তু দোতার বাড়ির ওপরে বেসমেন্টে রাখবে ঠাকুর, নিচে থাকবে কি করে, ওপরে আমরা থাকবো, সেটা হতে পারে না, তো সেইভাবে ঠাকুর রাখা হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ডিউরিং দ্য হোল টাইম বাচ্চারা সবসময় থিয়েটার করতো, এইটাই জানার ছিল। থিয়েটার করানো হতো, ড্যান্স ড্রামা করানো হতো, দেবতার গ্রাস করানো হয়েছিল বাচ্চাদের, এন্ড দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক সাকসেস। অনেক কিছুই তখন বাচ্চাদের দিয়ে তখন কারা মানে কোন কি একজন ছিলেন যিনি বাচ্চাদের সঙ্গে রেগুলার বেসিসে? দেবতার গ্রাসটা আমিই করিয়েছি। আচ্ছা। আর ওই যে জুতো কি একটা ছিল না, চ্যাটার্জি আর করাতো, চ্যাটার্জিটা থিয়েটার করাতো, সোমনাথ চ্যাটার্জি, উনি অনেক বাচ্চাদের দিয়ে অনেক থিয়েটার করিয়েছেন। আচ্ছা, এরকম আরো অনেক আছে, সবকিছু আর মনে নেই। হ্যাঁ না না ঠিক আছে। আর তাছাড়া আমি সরি, রঞ্জন নিয়োগী উনি একজন খুব ভালো ডাইরেক্টর, ওনার আন্ডারেও তখন অনেক থিয়েটার হয়েছে। আচ্ছা। তখন যেমন গঙ্গাপুত্র ভীষ্ম, এই যাত্রাটা হয়েছে, অপূর্ব ছিল। গান্ধারী জননী এটা বলে একজন এখানে করেছিল, অপূর্ব, এবারে কোনো তুলনা হয় না। উনিও অনেক থিয়েটার করেছেন, ওনারাও স্টেজে কয়েক জায়গায় সব করতে গেছেন, এসেছেন। তো এখন এই যে এখন তো নাটক প্রায় হয়ই না বললে চলে, এটাতে আপনাদের নিশ্চয়ই সেই জায়গাটা একটা কষ্টের জায়গা রয়েছে। ভেরি সরি, কিন্তু হ্যাঁ নাটকটা যেন আমাদের কাছে একটা বিশেষ না। এই 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 আলোচনাগুলো করার মেইন কারণ এটাই হচ্ছে যে এই গল্পগুলো তুলে আনলে আমরাও বুঝতে পারি যে আগে কিছু জিনিস হতো, সব হয়তো এখন করা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু জিনিস আবার হয়তো ফিরিয়ে আনলে ভালোই লাগবে। থিয়েটার করতে পারে, থিয়েটার তো এবারে থিয়েটার করা সম্ভব হচ্ছে না, এখন কত কাজ করব, বাট শ্রুতি নাটক হচ্ছে এবার, একটা মজার শ্রুতি নাটক হবে, খুব বেশি বড় নয়, কাজে আশা করি সেইটা আপনারা এনজয় করবেন, এবং খুব মজার থিমের উপর, পুজোর সময় তো। আমার মনে হয় অনেক সময় যদি সুবল ব্যানার্জিকে, এখন তিনি বেরোচ্ছেন না, কিন্তু উনি যদি একবার আপনাদের স্টেজে কবিতা বলতেন, ডিসাইড করতেন, তাহলে বুঝতেন সৌমিত্র চ্যাটার্জির দেবতার গ্রাসের সঙ্গে আপনি সুবল ব্যানার্জির দেবতার গ্রাস তুলনা করেন, অপূর্ব ওনার জিনিস। 80s এর দিকে কি 83 নাগাদ, তো তখন মন্ট্রিয়ালে কি কোনো চেঞ্জ হচ্ছে নাকি একই জিনিসের কন্টিনিউ করে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়লো আপনার উপর? মানে খাবারটা হয়তো আমরা বাড়িতে না করে বাইরে থেকে আনবো, আর পুজোর দায়িত্ব একটা কমিটি দ্বারা করা হতো, সেই কমিটির উপর দায়িত্ব দেওয়া হতো। কালচারালের জন্য কালচারালে একটা আলাদা কমিটি করে তাদের উপর দায়িত্ব দেওয়া হতো, প্লাস আরেকটা গ্রুপ যারা ওই ঠাকুর নিয়ে আসবে, নিয়ে যাবে, ডেকোরেশন করবে, এইভাবে আমরা এটা করেছিলাম সেই সময়। রাইট। তো ওই সময় এই যে বিভিন্ন কমিটিগুলো ফর্ম হচ্ছে, তখন নিশ্চয়ই একটা আমাদের যেটা অলওয়েজ প্রবলেম, যে পয়সা আসবে কোত্থেকে, সেই চ্যালেঞ্জগুলো আপনাদের কিভাবে? আমাদের কমিটির দ্বারা মিটিং হতো যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কীরকম চাঁদা নেওয়া হবে। আচ্ছা। আমি যে বছর করেছিলাম আমার কষ্ট মনে আছে, $50 পার ফ্যামিলি নেওয়া হতো। তখন আরেকটা সুবিধা ছিল, অ্যাসোসিয়েশনের মানে গভর্নমেন্ট থেকে বেশ একটা ভালো অ্যামাউন্ট পেত এই আমাদের কমিউনিটি প্রোগ্রামগুলো করার জন্য। প্লাস আমাদের বাংলা স্কুল ছিল, আর অ্যাসোসিয়েশন নামে বাংলা স্কুল, যেখানে বাচ্চাদের বাংলা শেখানো হতো, নাচ শেখানো হতো, সেই জন্য গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট পাওয়া যেত, আর প্লাস আমাদের টাকা দিয়ে যাওয়া হতো, মোটামুটি বেশ ভালোই চলে যেত। এই যে বাংলা স্কুল চালানো বা এইগুলো কারা করতেন? কোনো আমাদের 4টে দুটো বাংলা স্কুল তো ছিলই, একটা ছিল সাউথ শোরে, আর একটা ছিল মন্ট্রিয়ালে। আচ্ছা। সেই ডলসন কলেজে ও সেখানে অরুণ চক্রবর্তী আর
আমি ছিলাম রণজিৎ ব্যানার্জি বলে একজন ছিলেন, হ্যাঁ পরে উনি নিউ ইয়র্কে মানে স্টেটসে চলে গেছে এখন, মানে এই পাস্টার। এবং তখন বাচ্চারা আসতো ছিল, আর বাবা মারা আসতো, ওরা ওপরে ব্যাডমিন্টন খেলতো ডসন, এটা ডসন স্কুলে। ওরা বলতো যে ওরা যেত, সে পড়তো, সবকিছুই হতো ওদের। তার মধ্যে যখন আমরা ইনভলভ ছিলাম, সোমেন যখন ইনভলভ ছিল, ও ওই জিওগ্রাফি, হিস্ট্রি সবকিছু নিয়ে আচ্ছা। তো কিন্তু বাচ্চারা যে কতদূর শিখতো বাংলা লেখাপড়াটা, সেটা আমার ছেলেকেই বললাম যে একদিন জিজ্ঞেস করলাম যে তুমি তো এত ভালো লিখতে, খুব সুন্দর হাতের লেখা বাংলা লিখছো তুমি, না আমি তো কখনো লিখিনি, আমি তো আঁকতাম। তোরা ওটাকে আঁকা, হ্যাঁ সেটা স্বাভাবিক, আঁকা বলেই নিত ওইভাবেই। তবে ওরাও এনজয় করতো, নিজেরা খেলাধুলো নিশ্চয়ই করতো একসাথে। ভাইফোঁটা হয়েছে আমাদের। ও মানে কমিউনিটি থেকে? না, আমাদের বাংলা স্কুলে 17 জন ছিল, 9 জন ছিল ভাই। আর এই আমার মেয়ে আরো সব বাচ্চারা সব শাড়ি পরে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে সব ফোঁটা দিচ্ছে একজনের। দীপকের সব